কনস্টিটিউশনের ওই অথরিটিকে আপনি যদি রিফর্ম না করেন তাহলে এই সুযোগ থেকে যাবে ভবিষ্যতে যদি আরেকজন হাসিনার মতো কেউ আসে, সে যদি এইভাবে পুরো জিনিসটাকে গুছিয়ে নিয়ে বসতে পারে তাহলে সেও এটা করার সম্ভাবনা তৈরি হবে। ফ্যাসিজমের সাথে কোনো রকম কোনো আলোচনা নেগোসিয়েশন চলে না, ওকে ধ্বংস করে ফেলতে হয়। কারণ ওইটা হচ্ছে ক্যান্সারের মতো, ওটা যদি আপনি রেখে দেন সমাজের মধ্যে এটা আবার নতুন আকারে হাজির হইতে পারে। বিচারের মধ্য দিয়ে যদি আপনি না যান, মানে ইনসাফের পথে যদি আপনার যাত্রা শুরু করতে না পারেন, আপনি একটা নতুন জার্নি শুরু করতে পারবেন না। যে আপনি যত বড় শক্তিশালী ক্ষমতাশালী শাসকই হন না কেন, আপনি যখন মানুষের উপরে জুলুম করবেন আপনাকে টুডে অর টুমোরো আপনাকে ট্রায়াল ফেস করতে হবে। এই মুহূর্তের বাংলাদেশ নির্বাচন আক্রান্ত। রাজনীতির ময়দানে যারা আছেন তারা তো বটেই, রাজনীতির ময়দানের বাইরে যারা আছেন সাধারণ মানুষ, এই আমার আপনার মতো যারা ভোটার নন ভোটার, সবারই আসলে সব লক্ষ্য বা পুরো লক্ষ্য রাজনীতির ময়দানের দিকে, নির্বাচনের দিকে। নির্বাচনকে ঘিরেই সব কিছু চলছে, তার মধ্যেও ঘটে যাচ্ছে নানা ঘটনা। শেখ হাসিনা সহ 3 জনের রায় হয়েছে, সেই রায় নিয়েও চলছে নানা রকম আলোচনা। এই নির্বাচন, গণভোট, রায়, এই সবগুলো বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। জনাব ফরিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই মাসটি বলা যেতে পারে যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি মাস, অন্তত বাংলাদেশের মানুষের জন্য। এবং এই মাসের থেকে সামনের সবগুলো মাসই আসলে উল্লেখযোগ্য, কারণ নানা রকম ঘটনা ঘটছে। সর্বশেষ যে বড় ঘটনাটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে সেটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার যে শাস্তি হলো সেটি। শেখ হাসিনা সহ আরও 2 জন, কিন্তু শেখ হাসিনার শাস্তিটি উল্লেখযোগ্য। আপনার কাছে কি মনে হয় এই রায়টি কেমন হলো? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। এই রায়ের ব্যাপারে বলতে গেলে এর আগে যেটা বলতে হয়, 5 তারিখে যখন প্রথম শুনতে পাই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন আমার ভেতর প্রথম ফিলটা কি হয়, আমি কি চেয়েছি, আমার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় না মানুষের মধ্যে। এবং আমি যাদেরকে রাস্তায় দেখেছি কিংবা পরবর্তীতে যাদেরকে ভিডিওতে দেখেছি কিংবা টেলিভিশনে দেখেছি, ফেসবুকে দেখেছি, আমি দেখেছি যে আমাদের ভেতরে একটা প্রধানতম আকুতি ছিল হচ্ছে যে আমরা ইনসাফ চাই, আমাদের উপরে জুলুম হয়েছে, আমরা ইনসাফ চাই। তো ওইটা একটা সন্ধিক্ষণ ছিল। ওই ইনসাফের আকুতির দিকে বাংলাদেশকে ধরেন ওই এর পুরনো পর্ব থেকে পরের পর্বে যদি বাংলাদেশকে প্রবেশ করতে হয় তাহলে আপনাকে ইনসাফের একটা কি বলে যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এটা ছাড়া যেই ক্ষতের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, যে জুলুমের ক্ষত আমাদের মধ্যে তৈরি হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, শুধু তো জুলাই না, ধরেন গুম, খুন, গুম, এটাকে একটা আলাদা ক্যাটাগরি করা উচিত। কারণ আমি নিজে যেটা গত 15 বছর আমি নিজে যেটা ফেস করছি, মানে আমি সবসময় যে জায়গাটায় মানুষের থাকে না, কোথাও কোথাও খুব ভয় থাকে, মানুষের ভয়ের জায়গাটা হচ্ছে এরকম যে আমি ভাবতাম যে যদি আমাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে, ঠিক আছে, ওকে। যদি আমাকে কোথাও মিছিলের ভেতরে গুলি করে মেরে ফেলে, ওকে। যদি আমাকে কোনো একটা ক্যাঙ্গারু কোর্টে নিয়ে ফাঁসি দেয়, তাতেও আমি ওকে। আমাকে যদি হাত পাও ভেঙে একেবারে পঙ্গু বানিয়ে দিয়ে ইয়ে করে দেয়, তাতেও বোধহয় আমি ওকে। কিন্তু আমি একটা জায়গায় আসলে কখনো ওকে হইতে পারতাম না, মানে মানতে পারতাম না, যদি আমাকে গুম করে। আমি যেই সমস্ত গুম পরিবারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে গত কয়েক বছরে, আমি খুব মানে ফেস করছি, মানে এটা আমি সহ্য করতে পারতাম না। যে ধরেন একজন মা কিংবা একজন স্ত্রী বলতেছেন যে আমি কি সধবা নাকি বিধবা, একটা বাচ্চা বলতেছে আমার বাবা কি বেঁচে আছে না মারা গেছে, আমি একবার আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই। এই যে ফিলিং, এই যে ধরেন জুলুমের যে ধরেন ক্ষত, এই ক্ষতর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ গিয়েছে। তার মধ্য দিয়ে ধরেন ওই যে সন্ধিক্ষণ, ওই সন্ধিক্ষণে আমাদের সামনে বিচারের আকুতিটা আমি দেখছি যে আমাদের সামনে প্রধান আকুতি ছিল। আমরা চাই বিচারটা হোক, কারণ বিচারের মধ্য দিয়ে যদি আপনি না যান, মানে ইনসাফের পথে যদি আপনার যাত্রা শুরু করতে না পারেন, আপনি একটা নতুন জার্নি শুরু করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গত 17ই নভেম্বর প্রথম যে রায়টা হলো মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ বাকি 3 জনের বিরুদ্ধে যে রায় দেওয়া হলো, এটা বাংলাদেশের জন্য একটা খুবই ঐতিহাসিক মুহূর্ত। মানে এটা আসলে প্রমাণ করে যে আপনি যত বড় শক্তিশালী ক্ষমতাশালী শাসকই হন না কেন, আপনি যখন মানুষের উপরে জুলুম করবেন আপনাকে টুডে অর টুমোরো আপনাকে ট্রায়াল ফেস করতে হবে। তো এই যে দৃষ্টান্ত স্থাপন হলো, এই দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের একটা নতুন পথে যাত্রার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সবটা যে একদম একেবারে রাতারাতি করে ফেলতে পেরেছি, সবটা রাতারাতি করে ফেলতে পারবো তা না,
কিন্তু একটা দ্বার উন্মোচন হয়েছে। সেক্ষেত্রে বরাবরই এই ধরনের বিচারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে, নর্মস মেনে সেটা হচ্ছে কিনা। যদিও আমরা দেখেছি যে সেই চিফ প্রসিকিউটর বলেছেন যে সকল আন্তর্জাতিক নর্মস মেনেই আসলে আমরা এই রায়ের দিকে যাচ্ছি, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন যে আশা করি যেন এই সমস্ত মাপকাঠি মেনেই আসলে এই রায়টি হয়। এই সব কিছু মিলিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন, আমাদের যেহেতু আগেও এই ধরনের বিচারের একটি অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ সেইটা একটা, এটা খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার হাত ধরেই আসলে বিচারের অভিজ্ঞতা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্য এটা। কারণ হচ্ছে যে আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি এটা কি বলে যে অবজার্ভ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই বিচারের ক্ষেত্রে আমরা আসলে থাকে না যে বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক সময় অবিচার চাপিয়ে দিই, অবিচার দিয়ে বিচার প্রতিষ্ঠা করতে চাই, এরকম ধরেন প্রবণতা থাকে। যেমন ধরেন রায়ের দিনকে কেন্দ্র করে এবং রায়ের আগের কয়েকদিনে আপনি যদি যান, যেভাবে একটা কি বলে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমি মোটা দাগে খেয়াল করেছি যে যাদেরকে বিশৃঙ্খলার জন্য যারা ককটেল মারতেছে কিংবা ধরেন গাড়ি পুড়িয়ে দিচ্ছে, গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে দিচ্ছে, এই ধরনের সন্ত্রাসীদেরকে যখন ধরা হয়েছে তখন তাদের উপরে কিন্তু আসলে অবিচার ওই অর্থে করা হয়নি, মানে তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝি যে মানুষের ক্ষোভ ওই মাত্রায় এখনও আছে যে এদেরকে ধরতে পারলে গণপিটুনিতে মেরে ফেলার মতো ক্ষুব্ধও মানুষ কিন্তু আছে, এখনো আছে, 1.5 বছর পরে দাঁড়িয়ে এখনো আছে। কারণ যেটা ফেস করে এসছে মানুষ, এটা আছে, কিন্তু সেই ঘটনাটা ঘটেনি। তার মানে হচ্ছে যে মানুষের মোটা দাগে সমাজের মানুষের মধ্যে বিচারের একটা ধরেন মানে কি বলে বিচার চাওয়ার যে লেভেলটা, এই লেভেলটা উন্নতি হয়েছে, এটা একটা ব্যাপার। সো এটা আমি একদম ধরেন জেনারেল মানুষের জায়গা থেকে বললাম। আর আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের তো একটা দায়িত্বশীল জায়গা থেকে আসলে আলাপ করতে হয়, কথা বলতে হয়, পজিশন নিতে হয়। সেই জায়গা থেকে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ যে এই বিচারের রায়টা আন্তর্জাতিক মানসম্পন্ন হচ্ছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকবার এই আলাপ করেছি। প্রথমত হচ্ছে একটা ছোট আলাপ একদিকে ছিল যে একদম পুরোপুরি এটাকে আইসিসিতে ট্রান্সফার করা, আইসিসি এটা করবে। তো আইসিসিতে ট্রান্সফার করার ক্ষেত্রে তখন আবার যে পাল্টা যুক্তিটা এসছে যে যেহেতু বাংলাদেশ এখন এই বিচারটা করার জন্য সক্ষম, তাহলে এটা আইসিসিতে যাওয়া দরকার নেই। সাধারণত আইসিসিতে ওই কেসগুলো যায় যে রাষ্ট্র এটা করতে সক্ষম না, কিংবা ওইটা করতে গেলে ওই দেশের ভেতরে একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে, chaotic সিচুয়েশন তৈরি হবে, তখন আসলে এটাকে আইসিসিতে ট্রান্সফার করা হয়। সম্ভবত সর্বশেষ লাইবেরিয়ার ঘটনাটা যেটা ঘটেছিল, লাইবেরিয়াতে এটা পরে হেগে নিয়ে করছে, তো চার্লস টেইলরের যে ইস্যুটা, তো বাংলাদেশে কিন্তু ওই পরিস্থিতি ছিল না। তো এইখানে বিচার ট্রায়ালটা করা এটা ঠিক আছে। এবং আমাদের এই যে ট্রাইব্যুনাল, এটাকে আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনালের সম্ভবত 1-2টা জায়গা ছাড়া আপনি বলতে পারেন যে এটা আন্তর্জাতিক মানের, অন্তত আইনি কাঠামোর দিক থেকে। যেহেতু আইসিসিতে ক্যাপিটাল পানিশমেন্টে ফাঁসি নেই, আমাদের এখানে ক্যাপিটাল পানিশমেন্টটা আছে। সো এইটা ছাড়া আসলে মানে মোটা দাগে বলা যায় যে এটা মানে আন্তর্জাতিক মানকে ফলো করার চেষ্টা করেছে। এখন প্রক্রিয়ার মধ্যে, প্রসিডিউরের মধ্যে কোথাও কোনো ঘাটতি হয়েছে কিনা, এটা আসলে খুব এক্সপার্ট না হলে আসলে এই ব্যাপারে ওপিনিয়ন দেওয়া একটু মুশকিল। কিন্তু আমি আশা করি যে এটা আসলে হয়েছে। আচ্ছা, আপনার বিভিন্ন লেখায় আমরা দেখেছি যে আপনি বলেছেন যে জুলাই মাসের আন্দোলনে যেভাবে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ, নারী তারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এই ঘটনাগুলিকে আপনি কনস্টিটিউশনাল অথরিটারিয়ানিজম শব্দটি ব্যবহার করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হলেই কি আসলে এই সংকটের মীমাংসা হবে, অর্থাৎ কনস্টিটিউশনাল অথরিটারিয়ানিজমের যে সংকট সেটার মীমাংসা হয়ে যাবে? না, এইখানে এটা একটা খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনি। এটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে দুই রকম, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে ওই ধরনের কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট আছে যেটা দিয়ে আপনি এই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করতে পারেন, অথবা আপনি কনস্টিটিউশনকে অফ করে দিয়ে একটা টোটাল অথরিটেরিয়ান রাষ্ট্র হিসেবে আপনি ধরেন একজন ডিক্টেটর আকারে আপনি এটা করতে পারেন। দুইভাবে এটা আসলে সাধারণত হয়। আমাদের এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আসলে কনস্টিটিউশনকে ব্যবহার করে, কনস্টিটিউশনের কাঠামোর ভেতরে এই ধরনের বন্দোবস্ত ছিল যেটাকে ব্যবহার করে আপনি এই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা গেছে। জুলাইতে আমাদের যে আন্দোলন, যেটা আপনি বলতে পারেন যে এই ভূখণ্ডের মানুষের সবচেয়ে বড় ধরেন জাগরণ, সবচেয়ে বড় ধরেন আকাঙ্ক্ষা এটার মধ্য দিয়ে প্রকাশ হয়েছে।
সেটাকে সে বলছে যে এটা একটা সহিংস বিদ্রোহ, এটাকে সে বলছে, এবং এই বিদ্রোহ দমন করা তার সাংবিধানিক অধিকার। এই দুইটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা সে বলেছে। তার মানে হচ্ছে সংবিধানের মধ্যে আমরা এই বিতর্ক গত এক দশক কিংবা গত এক যুগ ধরে আমরা এই বিতর্ক করছি যে সংবিধান, আইনি কাঠামো এবং এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুলিশ সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, এইটার মধ্যে আসলে এইরকম ক্ষমতা এদের কাছে দেওয়া আছে, যেই ক্ষমতা দিয়ে এরা মানবতা বিরোধী অপরাধ পর্যন্ত সংগঠিত করতে পারে। আপনার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে পারে, আপনার ধরেন রাজনৈতিক অধিকার কেড়ে নিতে পারে, আপনাকে গুম করতে পারে, আপনাকে ক্রস ফায়ারে রাষ্ট্রীয় বাহিনী খুন করা হলে ওটাকে দায় মুক্তি দেওয়া যায়। এই ধরনের মানে ক্ষমতা কাঠামো কিংবা এই ধরনের কি বলে যে ক্ষমতা এদের হাতে দেওয়া ছিল। এটা একটা না, এটা তো শেখ হাসিনা নিজের বক্তব্যেও কিন্তু স্বীকার করেছেন যে আমার নির্দেশনা না থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা তারা সিদ্ধান্ত অনুযায়ী মানে সেই হত্যাকাণ্ড চালিয়েছেন নিজেদের সিদ্ধান্তে। এইটা ধরেন মনে করেন নির্দেশনা না থাকা সত্ত্বেও এটা যেটা বলা হয়েছে, এইটার ভেতরে আবার একটা গ্যাপ আছে। একটা হচ্ছে যে যেটা হয় যে ধরেন একটা অর্ডার দেওয়া, উনি দুই দিকেই ওনার জন্য বর্ত করেছেন, দুই দিকেই আছে। একটা হচ্ছে অর্ডার দেওয়া থাকে, মাঠ পর্যায়ে ধরেন ওই মুহূর্তে হয়তো বা সে সেন্ট্রাল কিংবা কেন্দ্রে যোগাযোগ করতে পারছে না, সে তার মতো করে এক্সিকিউট করছে, তার মানে তাকে একটা অর্ডার দেওয়া আছে, নাহলে সে এক্সিকিউট করতে পারে না, সে ব্যাক অফ করবে। এটাই সাধারণত হয়। আমরা বহু জায়গায় দেখছি না পুলিশ ব্যাক অফ করছে, সে পারে না। উনি যে ওনার জন্য দুই দিকেই কবর খুলে রেখেছেন। হ্যাঁ, দুই দিকেই। সো এটার ব্যাপারটা হচ্ছে, আর ব্যাপারটা হচ্ছে যে যতগুলো ধরেন রেকর্ড এসেছে, কল রেকর্ড এসেছে, সেখানে পরিষ্কার এসেছে যে সে লেথাল ওয়েপন ব্যবহার করতে মানে অনুমতি দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করতে অনুমতি দিয়েছে, এবং তার যারা হচ্ছে ঘনিষ্ঠ লোক তাদের সাথে সে আলোচনার মধ্যে এগুলো এসছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারি, আমি ঠিক এই ব্যাপারটা অত ভালো বুঝি না, কিন্তু আমি এটা মানে নিজের মতো করে একটা বোঝার চেষ্টা করছি, এই কল রেকর্ডগুলো কোত্থেকে আসলো। এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে হাসিনার ফোন থেকে সম্ভবত এই কলগুলো রেকর্ড হয়নি, হাসিনার এন্ড থেকে। আপনি যদি ওই রেকর্ডগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে হাসিনার এন্ডের কথাটা একটু কম মানে স্পষ্ট, অপোনেন্ট থেকে যে কথা বলতেছে তার ইয়েটা একটু স্পষ্ট। তার মানে বোঝা যায় যে এই সাইডের ফোন থেকে এটা রেকর্ড হচ্ছে। এবং মানে আমি এটা কেন বলছি, কারণ হচ্ছে যে ওই সময়টাতে, যে সময় এই আলাপগুলো হচ্ছে, ওই সময়টাতে ইন্টারনেট বন্ধ ছিল, এবং এই আলাপগুলো আসলে ফোন রেকর্ডে হচ্ছে, মানে ফোনের কনভারসেশন থেকে এই আলাপগুলো ইয়ে করা হচ্ছে, পরবর্তীতে নেওয়া হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে হাসিনা তার আশেপাশের যত মানুষ, যাদেরকে একদম ধরেন সে বিশ্বস্ত মানুষ হিসেবে আমরা মানে মনে করতো বাংলাদেশের মানুষ, প্রত্যেকের কলকে সে ট্যাপ করার জন্য নির্দেশ দিয়ে রেখেছিল, তাদের কল রেকর্ডগুলোই কিন্তু ফাঁস হয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে সে আসলে সব ধরনের মানে কি বলে যে মানে সে তার ছায়ার উপর আস্থা রাখতে পারতেন না তিনি। আস্থা রাখতো না, এটার আর একটা অ্যাঙ্গেল। তো মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে কনস্টিটিউশনাল যে অথরিটি, কনস্টিটিউশনাল যে কর্তৃত্ববাদ, এইটা ধরেন বাংলাদেশের কি বলে যে রাষ্ট্রের একদম শুরু থেকেই এটা ছিল। এখন আমাদের এখানে যেটা হচ্ছে যে আপনি যে আপনার মূল যে প্রশ্নটা ছিল, মূল প্রশ্নটা হচ্ছে যে এটার মধ্যে বিচারের মধ্য দিয়ে আসলে এটা শেষ হলো কিনা। ব্যাপারটা হচ্ছে যে কনস্টিটিউশনের ওই অথরিটিকে আপনি যদি রিফর্ম না করেন, তাহলে এই সুযোগ থেকে যাবে ভবিষ্যতে যদি আরেকজন হাসিনার মতো কেউ আসে, সে যদি এইভাবে পুরো জিনিসটাকে গুছিয়ে নিয়ে বসতে পারে, তাহলে সেও এটা করার সম্ভাবনা তৈরি হয়। তার কাছে যদি ওই রকম বাকি যে ওয়েপনগুলো থাকে, ওইগুলো যদি তার কাছে আস্তে আস্তে তৈরি হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি এই যুক্তি ধরি আপনার, যে এখন আন্তর্জাতিক যে বিচার শুরু হয়েছে এবং আন্তর্জাতিক মানের যে তদন্ত, সেখানে যদি বের হয়ে আসে যে এই রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এই আদেশ পালন করার জন্য পুলিশ, গোয়েন্দা, আমলা বা মাঠে যারা থাকে, যেটা শেখ হাসিনার কথায় আমরা ধরতে পাই, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আমরা দেখেছি করাপ্টেড হতে, এরা সবাই তাহলে এই অপরাধের অংশ ছিল। এবং সেক্ষেত্রে এই বিচারে চেইন অফ কমান্ড নীতি মেনে কি আসলে এরা সবাই সে বিচারের আওতায় আসা উচিত? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আবার ওই যে আইসিসিতে ফেরত যেতে হবে। তা আইসিসি আসলে যেই নীতির উপরে দাঁড়ায় আইসিসির আসলে এই বিচার কার্যক্রমগুলো শুরু হয় নুরেনবার্গ ট্রায়াল থেকেই। ওইখানে এটা বলার কোনো সুযোগ নেই যে আমি দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধ করেছি। মানে আপনার কাছে সুযোগ ছিল দায়িত্ব ছেড়ে দিয়ে অপরাধ না করা, বরঞ্চ নিজে একটা বিপদে পড়া, এই সুযোগ কিন্তু আপনার কাছে ছিল। মানে যারা বলবে যে আমি আসলে চেইন অফ কমান্ড মানতে গিয়ে এটা করেছি, এটা কিন্তু এই বিতর্ক পৃথিবী 1945 সালে শেষ করে ফেলছে। আমরা আজকে ধরেন আরও 80 বছর পরে সে কথা বলতেছি, এটা 1945 সালের বিতর্ক, এটা অলরেডি ওটা ডান। সো এইটা বলার আর কোনো সুযোগ নেই যে আমি আসলে দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা আদেশ পালন করতে গিয়ে আমি এটা করেছি, এটা বলার সুযোগ নেই।
সো এটা যারা আসলে এই চেইন অফ কমান্ডের মধ্যে ছিল এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে প্রত্যেকে এটার জন্য দায়ী হতে বাধ্য, কারণ এটা অলরেডি পৃথিবীতে এস্টাবলিশ, এটা একবার না, এটা একাধিক ট্রায়ালের মধ্য দিয়ে এটা এস্টাবলিশ হয়েছে। আপনি দেখেন যে প্রত্যেকটা ট্রায়ালের মধ্যে কিন্তু একটা বড় সংখ্যার ধরেন মনে করেন যে কি বলে যে অভিযুক্তদেরকে ইয়ে করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিচার করা হয়েছে। টোকিও ট্রায়ালে বলেন, যুগোস্লাভিয়াতে বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা হয়েছে। সেক্ষেত্রে একটু সেই জায়গা থেকে বেরোয় এসে একটু এনসিপি রাজনীতির দিকে আসে। সেটা হচ্ছে যে আমরা সবসময় দেখি যখন একটি রাজনৈতিক দল কোনো ধরনের বিচারের মুখোমুখি হয় বা আইনি প্রক্রিয়ার মধ্যে মুখোমুখি হয়, তখনই সে বলতে থাকে যে আমি রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছি বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার সাথে এরকমটা ঘটছে। এনসিপি কি মনে করে এই রায় নিয়ে বা এই বিচার নিয়ে, যে আওয়ামী লীগ কি প্রতিহিংসার বা রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছে কিনা, প্রতিশোধের রাজনীতি চলছে কিনা, এখানে কি মনে হয় আপনার কাছে? আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছে কিনা এই প্রশ্ন করার মধ্য দিয়ে আমরা পক্ষান্তরে বলে দিচ্ছি আওয়ামী লীগ একটা রাজনৈতিক এন্টিটি, এটা বলে দিচ্ছি কিনা এটা আমাদেরকে সতর্ক থাকা দরকার। আমি যেটা মনে করি, আওয়ামী লীগ পরিষ্কারভাবে যে ফ্যাসিস্ট শক্তি, একটা মাফিয়া শক্তি, গণহত্যাকারী, সে মোটেই আর কোনো রাজনৈতিক শক্তি নয়। ইতালিতে যখন মুসলিনির ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, এই লড়াইয়ের ভিতরে সাম বুরুন্দি নামের একজন মানে বিরোধী দলীয় নেতা, যে হচ্ছে মুসলিনির বিরুদ্ধে ফাইট করতেছেন, তার একটা খুব বিখ্যাত উক্তি আছে। তার উক্তি হচ্ছে যে ফ্যাসিজমের সাথে কোনো রকম কোনো আলোচনা, নেগোসিয়েশন চলে না, ওকে ধ্বংস করে ফেলতে হয়। কারণ ওইটা হচ্ছে ক্যান্সারের মতো, ওটা যদি আপনি রেখে দেন সমাজের মধ্যে, এটা আবার নতুন আকারে হাজির হইতে পারে, সেটাকে ধ্বংস করে ফেলতে হয়। এখন কিভাবে ধ্বংস করতে হয়, কি করতে হয়, সেটা একটা ধরেন মনে করেন যে লম্বা আলোচনা, আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে তাইলে আপনি এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন আসতে পারে। আমরা বলছি যে বিচার ব্যাপারটা কি? বিচার ব্যাপারটা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে বিচারটা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক প্রতিহিংসা শব্দটা যখন আসে, তখন ব্যাপারটা এরকমভাবে আসে অনেক সময় যে রাজনৈতিক কারণে তার উপরে ধরেন আমরা জুলুম নির্যাতন করছি কিনা। বিচার কিন্তু ওইটা দেখে না। বিচার দেখে হচ্ছে যে অপরাধীকে আপনি আসলে অভিযুক্ত করছেন কিনা, অপরাধীর ঠিকমতো আপনি বিচার করছেন। আমরা তো দেখলাম যে রিসেন্টলি শেখ হাসিনা যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ভারতীয় পত্রিকা দ্য উইকে, সেখানে তো তিনি বলেছেন যে এই যে অভিযোগ তার বিরুদ্ধে, এই সবই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে হওয়া। না, এখন ধরেন তার বক্তব্যকে তো আসলে ধরেন ইয়ে করা কিছু, তাই তো উনি তো আসলে মনে করেন, উনি তো নাই, তার কেউই আসলে মনে করেননি যে বাংলাদেশে তারা কোনো অপরাধ করেছে। তাহলে ধরেন জুলাইতে যে হত্যাকাণ্ড চালানো, যেহেতু তারা মনে করে না যে তারা কোনো অপরাধ করেছে, সেক্ষেত্রে এবং আমরা সবাই মনে করি এখনো যে তারা যে অপরাধ সংগঠিত করেছে, এরপরে আসলে তাদের বিচারের মুখোমুখি হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু তারপরেও তারা রাজনীতিতে এখনো অংশ নেয়ার সুযোগ থাকা উচিত বলে কি মনে করেন তাদের? না, প্রশ্নই আসে না। মানে রাজনীতি, আমরা তো আন্দোলন করেছি যে তাদেরকে রাজনৈতিকভাবে নিষেধাজ্ঞা দিতে হবে, এটার জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা বলেছি যে তাদেরকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। এখন আমাদের এখনকার দাবি আসলে এইটাই, মানে এই যে রায় হলো, রায় হওয়ার পরে আমরা আসলে এইটাকেই সরকারের কাছে এবং ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানাবো, দাবি জানাবো যে দল হিসেবে আওয়ামী লীগের দ্রুততম সময়ে বিচার শুরু করা হোক। এবং রাজনীতিতে মানে রাজনীতির তার সাথে তো আর কোনো মানে রাজনীতি মানে কি, ধরেন আমরা যদি তার তো ভিন্ন চেহারায় ফেরত আসার একটা চেষ্টা চলছে, সেটা একটা আলাদা, সেটার সুযোগ থাকবে, সেটা একটা আলাদা কোশ্চেন। আমি বলছি যে আওয়ামী লীগ দল হিসেবে এই অপরাধের জন্য দায়ী, একদম প্রত্যেকটা অপরাধ সে দল হিসেবে করেছে। আপনি দেখেন যে 15 তারিখে যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হচ্ছে, ছাত্রলীগের নেতারা হামলা করতেছে, এবং এর আগে 14 তারিখ রাত্রে সম্ভবত ওবায়দুল কাদের ঘোষণা দিচ্ছে যে এই সমস্ত আন্দোলন মোকাবেলা করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। তার মানে এটা হচ্ছে একেবারে দলীয় হাইকমান্ড থেকে নির্দেশ আসতেছে এবং দলীয় বাহিনী একটা মিলিশিয়া বাহিনী হিসেবে কাজ করতেছে জনগণের বিপক্ষে, ছাত্র জনতার বিপক্ষে। সো এই যে পুরো অপকর্ম, এবং আমরা প্রত্যেকটা জায়গাতে দেখেছি পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগ এবং লীগের অন্য যে অঙ্গ সংগঠন, তাদের গুন্ডারা সশস্ত্রভাবে ছাত্র জনতার উপরে হামলা করেছে, গুলি করা, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে মানে কোপানো কিংবা লাঠি ব্যবহার করা, প্রত্যেকটা ঘটনার ভিতরে কিন্তু এটা ছিল প্রত্যেকটা জায়গায়, একদম অলমোস্ট প্রত্যেকটা জায়গাতে। তো এইটা একদম দল হিসেবে এটা একটা ধরেন সন্ত্রাসী, একদম সন্ত্রাসী কর্মকাণ্ড তারা দল হিসেবে করেছে, এবং তারা প্রত্যেকে চেইন অফ কমান্ড বলেন এবং তাদের দলীয় পজিশনে বলেন, প্রত্যেকে তারা এইটার আসলে কিন্তু সমান অংশীদার প্রত্যেকে, এবং এটা দল হিসেবে মানে
একটা দলের সেক্রেটারি জেনারেল বলতেছে প্রধানমন্ত্রী দলের প্রধান, সে আসলে এই নির্দেশনা দিচ্ছে, এবং সে তার সাথে যখন তার দলের নেতাদের আলাপ হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, তখন আলাপ হচ্ছে যে আপা ওই যুবলীগের ইয়েকে আমি বলতেছি, যুবলীগের মহানগর উত্তরকে বলতেছি, কিংবা একটা নির্দিষ্ট ইউনিটের নাম বলতেছে। তার মানে হচ্ছে যে এই পুরো সংগঠনটা একটা ধরেন মাফিয়া মানে একটা সন্ত্রাসী সংগঠনের বিভিন্ন শাখা হিসেবে ব্যবহার হচ্ছে। পুরো সংগঠনটা আসলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, পুরো সংগঠন। তো আমরা বলছি যে এইটা প্রথমত হচ্ছে যে এই বিচারের রায় কার্যকর করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, সেইটা পদক্ষেপ নিতে হবে সরকারকে, এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের জন্য মানে উদ্যোগ নিতে হবে। এনসিপি মনে করছে যে দল নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হওয়া উচিত, তার সব ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত। কিন্তু এনসিপি তো নতুন দল, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে দারুণ আশা তৈরি করে, দারুণ স্বপ্ন তৈরি করে তারা এই মুহূর্তে রাজনীতি করতে আসছে এবং তারা পরিবর্তনের কথা বলছে। তাদের সাথে গলা মিলিয়ে পুরনোরাও পরিবর্তনের কথা বলছেন। কিন্তু পরিবর্তন কতটুকু হয়েছে রাজনীতিতে আপনার কাছে কি মনে হয়? এবং এই পুরনোরাই কি আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন বা দিতে পারেন বলে মনে করেন? এরপর একটা নব্য জমিদারি আসছে, যেটা হচ্ছে রাজনৈতিক জমিদারি। রাজনৈতিক জমিদারিটা আপনারা আমি আরেকটু বললে আরো সহজ হবে। সেটা হচ্ছে যে ধরেন কেউ একজন খুবই বড় রাজনৈতিক নেতা, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, খুবই থাকে না আমাদের কিছু ন্যাশনাল ফিগার হয় না, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, ইভেন ধরেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা ছিলেন, তাদের ছেলেরা এসে সরাসরি এমপি ইলেকশন করে। কিংবা ধরেন এমনকি যে ধরেন ওই যে বিদেশে পড়াশোনা করতে যায়, এয়ারপোর্ট থেকে নেমেই ধরেন মনে করেন এমপি ইলেকশন করতে চলে যায়। তার আর এইখানে রাজনীতি করার আর কোনো প্রয়োজন হয় না, কারণ যেহেতু তার বাবা করে গেছে, এবং তার বাবাও তার জন্য এরকম একটা সেট আপ ওইখানে তৈরি করে যে এসে সে যাতে এটাকে টেক ওভার করতে পারে। কিভাবে সেট আপটা তৈরি করে? ওই যে ওরা তো প্রত্যেকটা পর্বটা জানে যে উপজেলা চেয়ারম্যান কে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, আপনার পুলিশ কাঠামোটা কি হবে, উপজেলা পরিষদের কাঠামোটা কী হবে, অন্য প্রতিষ্ঠানগুলো এবং যে সামাজিক প্রতিষ্ঠানগুলো, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই প্রত্যেকটা জিনিস তো আসলে ওই স্থানীয় এলাকার সাথে গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলোতে সে তার নিজের লোকগুলোকে সেট আপ করে। ওই লোকগুলোই যারা হচ্ছে তার ছেলেকে আসলেই যাতে তাদের নেতা হিসেবে মেনে নেয়, এইভাবে সে আসলে সেট আপটা তৈরি করে। এবং এসে খুব সহজেই দেখেন যে ধরেন কোনদিন রাজনীতি করেনি, এসে হঠাৎ করে ধরেন এমপি হয়ে যায়, এরকম ঘটনা কিন্তু আমাদের এখানে অনেক ঘটেছে। কিংবা ধরেন দলগুলো যে নমিনেশন দিচ্ছে, মনোনয়ন দিচ্ছে, আপনি খেয়াল করে দেখেন এদের ভিতরে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কতজন, অ্যাজ ইফ যে ওইখানে আর কোনো লোক আসলে যেতে পারে না, ওই এলাকায় আর কেউ রাজনীতি করে না, এরকম একটা ধরেন জমিদার তন্ত্র এখানে তৈরি। এবং এটার মধ্যে দিয়ে যেটা হয়, যেহেতু আমাদের এই পলিটিক্যাল সিস্টেমটা হচ্ছে একটা রেন্ট সিকিং সিস্টেম, মানে এখানে একটা গিভ অ্যান্ড টেক থাকে। পলিটিক্স করে আপনি ধরেন বিভিন্ন কায়দায় এখানে ধরেন পয়সা কামানো যায়, এবং এটার সংখ্যা হলো অনেক। মানে ধরেন অফিসিয়ালি আমাদের একজন এমপির হলফনামায় দেখা গেছে যে 800 গুণ পর্যন্ত সম্পদ বেড়ে গেছে অফিসিয়ালি। আর আনঅফিসিয়ালি তারা কি করছে এটা আমরা জানি না, শুধু এতটুকু আমরা জানি যে গত 15 বছরে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তাহলে এই টাকা তো আসলে এই পুরো সিস্টেমের অংশ, তো এটার মধ্যে দিয়ে এটা হয়েছে। এখন এইটা তো আসলে পুরনো রাজনৈতিক দলরা বদলাইতে চায় না, আর এটা যদি বদলাইতে না চায়, আপনি একা তো এটা থেকে বদলাইতে পারবেন না, অন্তত সমঝোতার ভিত্তিতে আপনি বদলাইতে পারবেন না। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ধরেন আপনি একটা বিপ্লব করে জোর করে ধরেন বদলাই দিলেন, জনগণের সমর্থন থাকলো, জনগণ বললো যে না এটাই হতে হবে, এটা ছাড়া যারা মানবে না তারা বাদ, তখন আসলে এই জায়গাটা হবে। এখন এইটার সাথে আসলে দ্বিতীয় প্রশ্নটা রিলেটেড, এই পুরো মেকানিজমের সাথে আপনার ধরেন পুরনো রাজনৈতিক দলগুলো আসলে ধরেন কি বলে কানেক্টেড কিরকম। ধরেন এই যে পলিটিক্যাল ইকোনমি 30 লক্ষ কোটি টাকা, কিংবা ধরেন 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু এখানে যে বিজনেস আছে, ফ্যাসিস্টের এনাবেলারদের যে বিজনেস আছে, কিংবা যে প্রতিষ্ঠানগুলো আছে, এটা কি দিয়ে চলবে? কারণ আমরা বাংলাদেশে জানি যে এই বিজনেসগুলো, এই প্রতিষ্ঠানগুলো, এইগুলো আসলে পলিটিক্যাল পাওয়ারের শেল্টার ছাড়া এগুলো চলে না। কারণ এরা প্রত্যেকেই, মানে সিস্টেমটাই এরকম যে আপনি যদি রিয়েলি বিজনেস করতে না, এটা যেমন যে মাসকাওত হাসানের একটা কথা আছে যে বেআই তন্ত্র। হ্যাঁ, সো এক বেআই যান আরেক বেআইয়ের হাতে ক্ষমতা ছেড়ে যান। একদম মানে আপনি আমরা খুব একটা দুটো উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যায় যে ধরেন মানে বিএনপির সবচেয়ে অন্যতম প্রভাবশালী নেতা সালাউদ্দিন সাহেব এসে এস আলমের গাড়িতে চড়ছেন,
এটা নিয়ে কিন্তু সে দল থেকে শোকজও খাইছেন। এটা আমি ভেতরেরটা বলতেছি না, যেটা আমরা যেটা প্রকাশ্যে দেখতে প্রকাশ্য পাচ্ছি হয়েছে সেটা। সবাই জানে মোটামুটি। আরেকটা জিনিস হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়ে ওনাকে আবার নিজেকেই রিজারেন্ডার দিতে হয়েছে যে না, আমার বক্তব্য ভুলভাবে মিডিয়াতে এসছে, যে আওয়ামী লীগের লোকদেরকে আমরা কিছু বলবো না। কেন? কারণ হচ্ছে যে ওই যে ধরেন গত 15 বছরে ধরেন ওনার যে এলাকা, ওই এলাকার যে ইউনিয়ন পরিষদগুলো আছে, যে পৌরসভা আছে, এইখানে যারা জনপ্রতিনিধি এরা তো বেশিরভাগ আওয়ামী লীগের লোক, এবং তারা সামহাও তাদের নির্দিষ্ট ধরেন সমাজে কিংবা নির্দিষ্ট একটা ধরেন গোষ্ঠীর ভেতরে তাদের একটা প্রভাব তারা ধরে রাখে। ওই ভোটগুলো ডিপেন্ড করে যে চেয়ারম্যান কাকে ভোট দিতে বলতেছে, মেম্বার কাকে ভোট দিতে বলতেছে। সো এখানে একটা ভোটের রাজনীতির একটা ধরেন ইকুয়েশন আছে। তো এই সিস্টেমটা আপনি যতক্ষণ পর্যন্ত এই জমিদারি সিস্টেমটা রাখবেন, যে এমপি মানে জমিদারিটা কীরকম, যে ধরেন এখানে ধরেন একজন নবাব হয় যিনি প্রধানমন্ত্রী, তিনি কি করেন 300টা তালুকদারি কিংবা জমিদারি বন্টন করেন, এই যে টিকিটগুলো বিতরণ হচ্ছে। এবং এই জমিদারি নেওয়ার জন্য যে জমিদারিটা পেল না সে আবার রোড ব্লকেট করতেছে, সে আবার ধরেন কি বলে যে সে তার দাবি দাওয়া সে নিয়ে তার মাঠে দাবি নামছে। দেওয়া নিয়ে মাঠে নামতেছে, জনদুর্ভোগও করতেছে। মানে সে তো বলতেছে যে আমি তো এটা পাওয়ার বেশি দাবিদার, কারণ আমি বেশি আচ্ছা, 15 বছর আমি এখানে আমি জেলে আপনাকে থাকছি। একটা প্রশ্ন করতে চাই। এই যে 300 আসনের যে জমিদার, এখন 300 আসনের জমিদার তো আসলে তো সবাই মানে অনেকেই পাচ্ছেন, কেউ 5% পাচ্ছেন, কেউ 6% পাচ্ছেন, কেউ 15% পাচ্ছেন। তো 5% যারা পাচ্ছেন বা পাওয়ার চেষ্টা করছেন, তারাও কি আসলে এই রাস্তায় হাঁটবেন না? না মানে এটা তো আমাকে সিস্টেমটা রাজনীতি টিকে না, রাখতে সিস্টেমটা তো এরকম। হাঁটবেন তো। আপনি হাঁটতে অনেক সময় বাধ্য হবেন, সিস্টেমটা তো এরকম। মানে এই 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 যে এইটার পরের আলাপটাতে গেলে যে তাইলে আসলে কি করা, তাইলে আমাদের এটা বোঝা যাবে যে আপনি যে সিস্টেমটা চেঞ্জ করে দেন তখন ওই পথে কেউ যেতেই পারবে না, চাইলেও যেতে পারবে না। কিরকম? এমপির কাজ যদি হয় পার্লামেন্টে গিয়ে আইন বানানো, তাইলে ধরেন আমার যে আমার নিজের জন্ম, আমার ধরেন ওই অর্থে যদি বলেন আমি যদি নির্বাচন করি তাহলে আমার সংসদীয় আসন হচ্ছে খুলনা 2। তা আমি কি পার্লামেন্টে গিয়ে শুধু খুলনা 2-এর জন্য আইন বানাবো? নিশ্চয়ই না। আমি তো সারা বাংলাদেশের জন্য আইন বানাবো। তাহলে আমার নির্দিষ্ট এলাকার কি দরকার? এটা একটা প্রশ্ন। আর হচ্ছে আমি যদি আইন বানাই, আইন বানানো আসলে ইটসেলফ এত জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ একটা রাষ্ট্রের জন্য। বছরে কতগুলো আইন হয় এবং এই আইনগুলো বানানোর জন্য কি পরিমাণ ধরেন আলোচনা, প্রস্তুতি, রিভিউ, অনেকগুলো ব্যাপার থাকে। এটাতে যদি কেউ মনোযোগ দেয় তার পক্ষে আসলে এলাকায় গিয়ে এই যে জমিদারি করা সম্ভব না। সেক্ষেত্রে আমার কাছে অন্য যে দায়িত্বগুলো আছে সেগুলো আমার কাছে কেন দরকার, মানে কিংবা যে দায়িত্বগুলো আমাকে আমি জোর করে নিয়ে নিই, যেমন ধরেন ওই এলাকার ধরেন আইন শৃঙ্খলা মানে কি বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন যে একটা সংসদীয় কমিটির যে দায়িত্ব পায় না, সংসদীয় কমিটির দায়িত্বগুলো পার্লামেন্টের, ওগুলো না, কিন্তু এলাকার ধরেন যে জননিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রধান হচ্ছে এমপি, কিংবা ধরেন স্কুল কলেজের প্রধান হচ্ছে এমপি অথবা তার প্রতিনিধি। তারপর হচ্ছে যে ধরেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, অন্য যে জায়গাগুলো আছে এইগুলোর প্রধান হচ্ছে ধরেন অফিসিয়াল অথবা আনঅফিসিয়ালি এমপি। এমপিকে একটা বড় বরাদ্দ দেওয়া হচ্ছে তার নিজের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য, তার নিজের এলাকায় অফিস চালানোর জন্য, এরকম অনেকগুলো কাজে। তারপরে ধরেন ধরেন এক একজন এমপি শত শত ডিও লেটার সাইন করে, সুপারিশ তদবির। না। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন না, আমি এটা একটু শেষ করি, একটু ইন্টারেস্টিং। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই কাজগুলো থেকে যদি আপনি এমপিকে উঠায় দেন তাহলে আসলে এই জমিদারিটা আর থাকবে না। এখন এইটার উঠানোর ব্যাপারটা হচ্ছে এটা আসলে আপনাকে সাংবিধানিক এবং রাষ্ট্রের কাঠামোগত জায়গাতে এটা চেঞ্জ করতে হবে, না হলে আপনি এটা পারবেন না। মানে যখন এই কাঠামোটা ঠিক থাকবে, আমাকে তো এখন এমপি ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু ওই সিস্টেমের মধ্য দিয়ে কিভাবে আমি আসলে, কারণ আমাকে তো উইন করতে হবে। আমি তো আসলে আমি তো পার্লামেন্টে যেতে চাই, যেহেতু আমি আসলে ধরেন জনগণের পক্ষে কথা বলতে চাই, আইন বানানোর জন্য ভূমিকা রাখতে চাই, এটা তো ধরেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার একটা চাওয়া। এখন এই চাওয়াটা আমাকে ফিল আপ করতে গেলে আমাকে যদি আপনি আমাকে ওই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেন, আমাকে তো যায় ওইখানে ধরেন ওই প্র্যাকটিসের মধ্যে আমি না চাইলেও একটা ঢুকতে চায় না। অবশ্যই আমরা চাই না, অবশ্যই চান না। অবশ্যই। তাহলে তো আপনাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না, কিন্তু আপনি নাহিদ কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে এবার মানে 2025-26 যে নির্বাচন, এই নির্বাচনটি ওনার একদম লাইনটি যদি আমি বলি যে নির্বাচন করা কঠিন হতে পারে, জাতীয় নির্বাচন করা কঠিন হতে পারে, এই কথাটা তিনি বলছেন। আবার দেখা যাচ্ছে যে নির্বাচনের প্রস্তুতিও তিনি এবং তার দল নিচ্ছেন। আবার আপনি বলছেন যে এই সিস্টেমটার মধ্যে আসলে এনসিপি থাকতে চায় না। তাহলে আপনারা নির্বাচনের প্রস্তুতি কেন না? এটার ব্যাপারটা হচ্ছে যে এনসিপি এই সিস্টেমের মধ্যে থাকতে চায় না। এখন এইটার মধ্যে আপনার সামনে ধরেন দুই ধরনের পথ আছে। একটা হচ্ছে যে আপনি এই সিস্টেমকে ফুল ইগনোর করে আপনি একটা ধরেন
কি বলে যে একটা বিপ্লবী পথে হাঁটা শুরু করলেন, আমি এটা সবটা ভেঙে ফেলবো, যতদিন পর্যন্ত ওইটা না হচ্ছে ততদিন পর্যন্ত আমি এই সিস্টেমের মধ্যে ঢুকবো না, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে থেকেই প্রতিনিয়ত আসলে মানুষকে এটার পক্ষে আনার চেষ্টা করা। কারণ আমি যে কথাটা বলছি, আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে কয়জন রাজনীতিবিদ এই কথা বলেন, কিংবা বাংলাদেশের মানুষ আসলে কতটুকু এটার প্রয়োজনীয়তা বোধ করে। এই আমি বলছি এটা 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 আরও অনেক তর্ক বিতর্ক করতে করতে একটা জায়গাতে মানুষ আসবে, তারপরে আপনি ধরেন এই জায়গায় যেতে পারবেন। আবার অনেক সময় যেটা হয় যে আপনি ধরেন আপনি নাহিদের কথা যেহেতু বললেন, উনি কিন্তু একটা কথা আমাদের জুলাই পদযাত্রার মধ্যে এটা বলেছেন, আমরা পুরনো নিয়মের নতুন খেলোয়াড় হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। আমি কিন্তু এই নিয়মের কথা নিয়ে এতক্ষণ আলাপ করলাম। ভালো কথা, আপনারা নিয়ম বদলাতে এসেছেন। কি কি নিয়ম আপনারা বদলাতে পেরেছেন বলে মনে হয়? আমাদের তো চাওয়া ছিল অনেক, কিন্তু এখন পর্যন্ত যতটুকু ধরেন দীর্ঘ তর্ক বিতর্ক, বকা শুনে, গালি খেয়ে, আপনার ধরেন যতটুকু অন্তত জুলাই চার্টারে করা গেছে, এর মধ্যে ধরেন মানে এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে পলিটিক্যাল কালচারে ধরেন কিছু ধরেন পরিবর্তন আনার চেষ্টা করা। যেমন ধরেন আমরা একটা আমাদের মনোনয়ন ফরম বিতরণ চলতেছে, এখন পর্যন্ত আমাদের যারা মনোনয়ন নিয়েছে কেউ আসলে ওইরকম কোনো পলিটিক্যাল লিগেসি নাই, বিরাট ব্যবসায়ী, বিরাট রাজনৈতিক পরিবারের সন্তান, বিরাট জমিদারের সন্তান, এরকম না, সাধারণ মানুষ। আমি নিজেও একজন সাধারণ মানুষের সন্তান। সাধারণ মানুষদেরকে মানে এখানে যে জমিদারতন্ত্র তৈরি হয়েছে, এই জমিদারতন্ত্রের মধ্যে পাওয়ার স্ট্রাকচারের মধ্যে সাধারণ মানুষদের কোনো প্রতিনিধিদের জায়গা নেই। আচ্ছা, এইখানে আমরা আসলে একটা বড় পরিবর্তন আনার চেষ্টা করতেছি, যে সাধারণ মানুষের সন্তানেরা যাতে আসলে এইটার একটা হিস্সা নিতে পারে, কারণ তাদের হিস্সা আছে এইখানে, এই হিস্সাটা নেওয়ার একটা ফাইট চলছে। হিস্সা নিতে গেলে যে ধরেন আপনার বিপরীতে যিনি আছেন তার পেশি শক্তি আছে, তার অর্থ শক্তি আছে, তার আরো নানা রকম প্রশাসনিক শক্তি আছে, নানা রকম শক্তি আছে। তো এমনি তো সাধারণ মানুষ দাঁড়াতে পারে না কোথাও। তো সে এত শক্তির বিপরীতে সাধারণ মানুষ কতটা শক্ত ভঙ্গিতে দাঁড়াবে, নাকি এবার শুধু দাঁড়াবে তারপরে শক্তি সঞ্চয় করবে? মানে প্ল্যানটা কি? এইটার ব্যাপারটা হচ্ছে যে এইটা আসলে খুব প্ল্যান করে হয় না। মানে আমরা ধরেন যদি প্ল্যান করতাম যে 2024 সালের নির্বাচন আমরা হতে দিব, হতে দেওয়ার পরে আমরা এটা সেটা করব, পরে জুন মাস থেকে আমরা হইতেছে গিয়ে কোটার পক্ষে আন্দোলন শুরু করব, কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব, এই আন্দোলন হতে হতে যদি এই আন্দোলনের উপরে হামলা হয় তাহলে মানুষ নেমে আসবে, নেমে আসার পরে আমরা গণহত্যা করব। সেটা গণহত্যা তো ভিন্ন বিষয়। না, আমি এখন যেহেতু এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে তৈরি হচ্ছে, এইটার ব্যাপারটা একটা পরিকল্পনা, এইটার ব্যাপারটাও ধরেন মানে এটাও একটা ধরনের অনেক বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতা এটার মধ্যে অনেকটা বৈপ্লবিক ব্যাপার আছে। মানে এই ধরনের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা করি, এটা বৈপ্লবিক পরিবর্তন। অ্যান্ড বৈপ্লবিক পরিবর্তন আপনি সবসময় বৈপ্লবিক কায়দায় করবেন নাকি কোন কায়দা হবে আমরা এটা জানি না, এটা আমরা আগে থেকে বলতে পারি না। কিন্তু আমি যে ধরেন খুব সিম্পলি মনে করি যে ধরেন এই যে অবস্ট্রাগল, এই অবস্ট্রাগলগুলো মানুষের সামনে ধরেন পরিষ্কার, মানুষ যদি মনে করে আচ্ছা এই অবস্ট্রাগল অনেক দেখছি, ঠিক আছে, আমরা একটা ভিন্ন ইয়ে করি, যার পেশি শক্তি আছে আচ্ছা ও পেশি শক্তি দেখাক, যার টাকা আছে, যার প্রশাসন আছে এটা দেখাক, কিন্তু ভোটটা তো গিয়ে আমি মারবো। তো ভোটটা যে যদি সে অন্য জায়গায় দিয়ে দেয় তাহলে বাংলাদেশে একটা ধরেন ভোট বিপ্লব হয়ে যেতে পারে। এটা খুব অস্বাভাবিক কিছু না, পৃথিবীতে এটা বহু জায়গায় বহুবার ঘটেছে। এবং যেহেতু বলা যেতে পারে যে এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক তরুণ ভোট, সর্বোচ্চ সংখ্যক তরুণ ভোটার, which is very significant, ভেরি সিগনিফিকেন্ট, এবং হচ্ছে যে একটা বড় সংখ্যক ভোটাররা এখনো ভোট দেয়নি, এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। এবং যতগুলো জরিপ হয়েছে, ইভেন দলগুলো যে জরিপ করেছে, বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে জরিপ করেছে, বেশিরভাগ জরিপে দেখা গেছে যে এখনো একটা বড় সংখ্যক ভোটার হচ্ছে ফ্লোটিং, তারা ডিসাইড করেনি, তারা ডিসাইড করেনি। সো এটা যে কোনো মুহূর্তে ধরেন 1-2 দিন 1 সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আসলে যেটা হবে, তখন স্বাভাবিকভাবে আমরা ওইরকম ম্যান্ডেট যদি পাই, ম্যান্ডেট পেলে স্বাভাবিকভাবেই তো আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ওইগুলো করার চেষ্টা করব। আর যদি ম্যান্ডেট না পান, ম্যান্ডেট না পেলে লড়াই চলতে থাকবে। এটা তো খুব সিম্পল, জনগণের রায়কে তো আপনার সম্মান করতে হবে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে ওই খেলার নিয়ম বদলাতে হবে। নিয়ম বদলাতে না পারলে আপনি আসলে ওই পুরনো রাজনীতির মধ্যে ঘুরপাক খেতে থাকবেন। সেক্ষেত্রে এই ম্যান্ডেট বদলানোর যে সুযোগ, অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা প্রায় সবগুলি দলের মধ্যে এক ধরনের আশঙ্কার সুর দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনকে ঘিরে আসলে এক ধরনের রাজনীতি হচ্ছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে। এনসিপি কি দেখতে পায় নির্বাচন নিয়ে কোনো সংকট শঙ্কা, নির্বাচন কি ঠিক সময় হচ্ছে কিনা? না, সংকট শঙ্কা ওইভাবে আমরা শুরু থেকে কখনোই দেখিনি, সংকট শঙ্কা আসলে ওইভাবে নেই। এমনিতে যেটা হয়েছে যে নির্বাচনের মাঠে ধরেন একটা কি বলে যে একটা প্রতিদ্বন্দ্বিতা তো হয়,
নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এখন যে প্রশ্নটি, এবং নির্বাচন হলে আসলে সেটা কি প্রক্রিয়ায় হবে এবং সেখানে আসলে কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা। ট্রানজিশন থেকে একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করার ক্ষেত্রে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এই নির্বাচনটা শান্তিপূর্ণ পথে এবং একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে হওয়াটাও গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে সব স্টেক হোল্ডার যেহেতু মনে করে এটা, তো স্বাভাবিকভাবে নির্বাচনটা ভালো না হওয়া, নির্বাচনটা না হওয়ার কোনো কারণ নেই। একটা দুইটা ছোটোখাটো স্টেক হোল্ডার যদি এটা মনে করে ভেতরে ভেতরে মনে করে থাকেও, আমার মনে হয় না যে তারা এটা প্রকাশ্যে বলবে কিংবা তারা খুব ঝুঁকি নিবে। হ্যাঁ, এই ব্যাপারটা নাই। সেক্ষেত্রে নির্বাচনের আলাপে যেহেতু আছি আমরা, নির্বাচনের দিন গণভোট এবং গণভোটের জন্য 4টি প্রশ্ন 1টি উত্তর বেঁধে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে দিনটি ঠিকঠাক হলো কিনা, এবং এই দিনে মানুষ আসলে এই জিনিস বুঝতে পারবে কিনা? মানুষ বোঝার ব্যাপারটা হচ্ছে যে এটা খুব সিম্পল, মানে দিনের ব্যাপারটা আমি বলছি, মানুষ বুঝতে পারবে এটা সিম্পল কেন, কারণ হচ্ছে যে আমরা অলরেডি গত 1 বছর ধরে যে আলোচনা রাজনৈতিক পরিসরে ছিল তার প্রধানত আসলে জুলাই সনদকে কেন্দ্র করে, তো মানুষ অলরেডি অনেকগুলো বিষয় জানে, একটা ব্যাপার। তারপরে রাজনৈতিক দলগুলো এবং সরকার প্রত্যেকেরই দায়িত্ব আছে যে এই মানে গণভোট প্রশ্নটা প্রত্যেকেরই দায়িত্ব আছে জনগণকে ধরেন অ্যাওয়্যার করা, জনগণকে অ্যাক্টিভ করা, এবং তারা যাতে এসে এটাতে অংশ নেয়। সো এর প্রত্যেকের একটা দায়িত্ব আছে। সো এটা আমার মনে হয় না এত অসুবিধা। আর এই যে 4টা প্রশ্নের যেটা বলা হয়, এটা তো আসলে 4টা প্রশ্ন না, একটা প্রশ্নে আসলে গণভোট হয়, হ্যাঁ না, যে আপনি কি এটাকে সমর্থন করেন কিনা। এটার ভেতরে ধরেন অনেকগুলো বিষয় থাকে। আপনি এটাতে একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে 77-এ যখন প্রথম গণভোট হয় তখন কিন্তু 19 দফার উপরে গণভোট হয়েছিল। ব্যালটে তো আর 19টা দফা লেখা ছিল না যে আপনি 19 দফার সাথে একমতকে দিন না, কিন্তু আমাদের সবগুলো গণভোট নিয়ে তো আসলে এক ধরনের প্রশ্ন আছে। এবারে গণভোটটা আসলে আমাদের জন্য খুবই ক্রুশিয়াল, যে একই দিনে গণভোট। 1, 2 হচ্ছে সাধারণ মানুষ কি জানে, আসলে সাধারণ মানুষকে কি আমরা বুঝাতে পারছি? হ্যাঁ, আমরা আমি মনে করি যে যতটুকু জানে অনেক জানে, এবং আমাদেরকে এটা বোঝানোর জন্য উদ্যোগ নিতে হবে। এটা ধরেন তফসিল হওয়ার পরে কিংবা এর আগে, যেমন অলরেডি কিন্তু বিভিন্ন রকম অনলাইন প্রচারণা শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আপনি কি মনে করেন আপনার খুলনার একেবারে প্রত্যন্ত এলাকার একটা মানুষ আসলে সংবিধানের এত টেকনিক্যাল টার্ম বুঝবে? এইটা আমার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট। আমি আসলেই মনে করি বুঝবে গণভোটে হ্যাঁ বা না, আমি আসলেই মনে করি বুঝবে। এইটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে ঢাকাতে ধরেন একেবারে খুব জায়গাতে বসে থেকে এটা আমার কাছে এটা মনে হতো এক সময়। আমি নিজে ধরেন আমরা গত কয়েক মাসে আমরা অনেকগুলো ধরেন এই উঠানে নতুন সংবিধান নামে আমরা একটা উঠান বৈঠক প্রোগ্রাম করেছি। আমি নিজেও 8টা-10টা উঠান বৈঠক একদম প্রত্যন্ত এলাকায় আমি গিয়েছি। সাধারণ একেবারে গ্রামের সাধারণ শ্রমিক, কৃষক, আমাদের মা বোনেরা, নারীরা, তাদেরকে নিয়ে আমি আসলে উঠান বৈঠকগুলো করেছি। এবং ওই সেশনগুলো আমরা আসলে ইন্টারেক্টিভ করতাম। ওই সেশনগুলো শুধু গেলাম, বক্তৃতা দিলাম, চলে আসলাম, এরকম না, ইন্টারেক্টিভ, প্রশ্ন উত্তর এইভাবে আমরা করছি। তা আমি দেখছি মানুষ আসলে এগুলো বোঝে, কিন্তু তাকে বোঝানোর একটা অন্যরকম কায়দা তৈরি করা লাগে, যে সংবিধানের কোন প্রশ্নটা কিংবা রাষ্ট্রীয় সিস্টেমের কোন প্রশ্নটা তার রেগুলার লাইফের সাথে কানেক্টেড, ওইটাকে যদি কানেক্ট করা দেওয়া যায় সেটা বুঝতে পারে, সে বুঝতে পারে। এখন ধরেন এটা বুঝাবে কে? বুঝাবে হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা, গণমাধ্যম করবে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে রাজনৈতিক দল। এখন যে রাজনৈতিক দল মনে করে যে তার জন্য এই গণভোটের এই অপশনটি সুবিধাজনক না, সে তার ভোটারকে কি বুঝাবে? না, সে যেটা মনে করে এখন ধরেন তাকে জনগণের বিপক্ষে দাঁড়াতে হবে। আমি তো ধরেন জনগণকে একভাবে বুঝাবো, এখন সে যদি এটার বিপক্ষে দাঁড়ায় তা তো ধরেন তাকে আসলে আমাকে ফেস করতে হবে। মানে আমি তো যে বলবো যে এই কারণে আপনাকে গণভোটের পক্ষে থাকতে হবে, এটা করলে আপনি এই জায়গা থেকে এইখানে যাবেন। আর 1 to 1 এটা বোঝানো সম্ভব না, মানে এটা আপনি ধরেন উঠান বৈঠক, পথসভা, জনসভা করে এটা বোঝানো সম্ভব, আমি এটা পরিষ্কারভাবে মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ যদি বলে যে না আমরা পুরনো সিস্টেমের মধ্যেই থাকতে চাই, তুমি গণভোটে না ভোট দাও, তাহলে সে তো আসলে জনগণের বিপক্ষে দাঁড়াবে। জনগণের বিপক্ষে দাঁড়ালে ধরেন সবটা শব্দ বাক্য দিয়ে না হলেও মানুষ ইন্টেনশন দিয়ে বাংলাদেশের মানুষ বুঝতে পারে। বাংলাদেশের মানুষের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এখানকার ভূখণ্ডের ধরেন গঠন ডিফারেন্ট, তো আমাদের মানুষের গঠনও আসলে ডিফারেন্ট। আমাদের মানুষ যতটা না ধরেন চোখ দিয়ে দেখে বুঝে কিংবা ধরেন মানুষকে দেখে বুঝে, তার থেকে বেশি কলব দিয়ে বোঝে। ও বুঝে ফেলে যে ওর ভেতরে ইন্টেনশন কী আছে। আপনি দেখেন বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে যা জিজ্ঞেস করেন আপনি, ও বোঝে যে পলিটিশিয়ানরা সব বাটপার, পলিটিশিয়ানরা বেশিরভাগ হইতেছে চোর, এটাও বুঝে, ঠিক আছে। এবং আমরা কিন্তু ওই ঝুঁকি মাথায় নিয়ে মানুষের সামনে যাই। হ্যাঁ, এবং আমি এই জায়গাতে নিজে খুবই পরিষ্কার যে এই ঝুঁকি মাথায় নিয়ে যে মানুষের সামনে দাঁড়িয়ে মানুষকে আস্থায় নিয়ে, মানুষকে বিশ্বাসে নিয়ে তারপরে আসলে আপনি পরিবর্তন করতে পারবেন। বাটপারি করে এটা হবে না।
আপনি অনেক মানুষকে একসাথে প্রতারণা করা যায় না। হ্যাঁ, সে প্রতারিত হচ্ছে, ঠকতেছে, কিছু বলতেছে না, সেটা ডিফারেন্ট বিষয়। তার মানে আপনি এটা মনে করার কোনো কারণ নেই আপনি তাকে প্রতারণা করে উইন করে গেছেন। হ্যাঁ, আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে উইন করছেন, কিন্তু দিন শেষে ধরেন এখানে হাসিনার পরিণতিও তো আমরা দেখছি, এরকম বহু মানুষের পরিণতি আমরা এখানে দেখছি। তো মানুষ এটা বুঝবে, আমি এই ব্যাপারে খুবই কনফিডেন্ট। সেক্ষেত্রে একটু জানতে চাই যে সামনে যেহেতু নির্বাচন আলাপেই আমরা আছি, এনসিপি তাদের নির্বাচনে জোট কার সাথে বাঁধছে? এনসিপি জোট কারোর সাথেই করছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এনসিপি স্বতন্ত্রভাবে এখানে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিছে। এনসিপির সাথে ধরেন যদি কোনো এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে এনসিপি মূলত যে জায়গাটাতে এনসিপি ফোকাস করেছে গত এক বছরে, সেটা হচ্ছে যে বিচার এবং সংস্কার। এই জায়গাটা হচ্ছে এনসিপির ফোকাস জায়গা। এনসিপি যদি মনে করে যে বিচার ঝুঁকিতে পড়তে পারে কিংবা সংস্কার বাস্তবায়নে পরবর্তীতে ঝুঁকি তৈরি হতে পারে, সেক্ষেত্রে এনসিপির যদি কারোর সাথে অ্যালাই করা দরকার হয়, এনসিপি হতে অ্যালাই করতে পারে যে ওই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য। সেক্ষেত্রে নীতি এবং আদর্শ, নীতি আদর্শের ব্যাপারটা সেখানে কি স্যাক্রিফাইস করবে না? নীতি না, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে নীতি আদর্শ স্যাক্রিফাইসের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে তো আসলে যে কোনো নীতি আদর্শের সাথে এই মুহূর্তে নীতি আদর্শের জায়গাটা হচ্ছে যে বিচারকে ধরেন নিশ্চিত করা, সংস্কারকে বাস্তবায়ন করা। এইটা হলেই আমরা আসলে পরের ফেজে বাংলাদেশের যেতে পারি। তার নীতি যাই হোক না কেন, না তার দলীয় নীতি আদর্শের ব্যাপারটা কি, ধরেন আপনি যখন অ্যালাইনমেন্ট করেন তা আপনি তো আসলে তার নীতি আদর্শ নেন না, কিংবা সেও আপনার নীতি আদর্শ নেয় না। মানে ধরেন কেউ একজন আমি মানে পরিষ্কার করে বলি, ধরেন কেউ একজন ধরেন ইসলামিস্ট রাজনীতি করে, কিন্তু এই মুহূর্তে সে যদি একটা গণতান্ত্রিক রিফর্মের পক্ষে থাকে, সে তো আসলে এই মুহূর্তে গণতান্ত্রিক। সে যদি গণতান্ত্রিক রিফর্মের পক্ষে থাকে, এই মুহূর্তে সে গণতান্ত্রিক। কিন্তু সে যদি করে যে আমি ক্ষমতায় গেলে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করব, ওটার সাথে তো আর এনসিপি একমত হবে না। কিন্তু আপনার সহযোগিতায় সে যখন আসলে শক্তিমান হয়ে উঠবে, সেই জায়গাটায় কি করবেন আসলে? তাহলে না, শক্তিমান আপনার এলাই তো তাকে শক্তি দিচ্ছে না, শক্তি হয়ে সে আসলে যদি তার যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়িত করতে মানে শক্তি পেয়ে যায়, তখন কি হবে? না, এটা আসলে ধরেন এটা তো আগে ভাগে এইভাবে ধরেন ডিসাইড করা যায় না। এটা হচ্ছে যে আপনাকে মানে দেখতে হয় যে কার পজিশনটা কোথায়, মানে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে জোট মানে জোট তো আর হচ্ছে না এখানে, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এই পজিশনটা দেখতে হয় যে আসলে ধরেন আপনি এই মুহূর্তে যে ইস্যুতে আছেন, এই ইস্যুতে কে আপনার পক্ষে গণতান্ত্রিকভাবে আছে, কে গণতান্ত্রিকভাবে নাই। এখন ধরেন একটা মানে বামপন্থী রাজনৈতিক দল, সে ধরেন সমাজতন্ত্র চায়, কিন্তু ধরেন সেও আসলে এই মুহূর্তে একটা ধরেন একটা পুঁজিবাদী সিস্টেমে একটা ফেয়ার ডিলিংস হবে এই ধরনের একটা অর্থনীতির পক্ষে সে ধরেন থাকে, কিংবা ধরেন একটা গণতান্ত্রিক ভোটিংয়ের পক্ষে সে থাকে। কিন্তু সে যদি শক্তিমান হয়ে উঠতে পারে, সে হয়তো এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, হয়তো চায়নার মধ্যে এখানে কোনো ভোটিং সিস্টেম থাকবে না, এটা তো সে চাইতে পারে, এটা তার চাওয়া। কিন্তু এই মুহূর্তে আসলে তার পজিশনটা কোথায়? তো এই জায়গা থেকে ধরেন বাংলাদেশের এই গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আসলে দায়িত্ব আছে, কর্তব্য আছে। তো সেইখানে প্রত্যেকেই যদি এই জায়গাতে আমরা একত্র থাকি, সেই জায়গাতে ধরেন আপনার মনে করেন যে কারোর সাথে অ্যালাইনমেন্ট হতে পারে। কিন্তু কেউ যদি আসলে প্রকাশ্য ঘোষণা দিয়ে ধরেন এসে বলে যে আমি কালকে ধরেন এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবো, তার সাথে তো এনসিপির অ্যালাইনমেন্ট হওয়ার সুযোগ নেই। কিংবা ইভেন কেউ যদি বলে যে আমি ইসলামিক রিপাবলিক করব, তার সাথেও আসলে এটার করার কোনো সুযোগ নাই। জুলাই সনদে আপনারা সই করেননি এবং আপনারা একটা আইনি ভিত্তি সবসময় চেয়েছিলেন। সেক্ষেত্রে যেহেতু সেটা শেষ পর্যন্ত হলো না, আপনাদের পরবর্তীতে আপনাদের পরিকল্পনা কি এই বিষয়টি নিয়ে? মানে কোনো ধরনের বাইন্ডিং লিগ্যাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কি আপনারা যাচ্ছেন? না, আইনি ভিত্তির ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে জুলাই সনদের যে আদেশ জারি করা হয়েছে একটা, আমরা বলেছিলাম যে আদেশের খসড়াটা আমরা আসলে দেখতে চাই। তখন আমাদের জন্য সনদটা জারি করা মানে সনদে সই করাটা ইজি হতো তখন। এবং আদেশের ক্ষেত্রে আমরা কয়েকটা প্রশ্ন মানে কয়েকটা দাবি করেছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আদেশ জারি করার এটা যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা আদেশ জারি করা হয়েছে। প্রথমত হচ্ছে যে একটা মানে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থার মধ্যে প্রধান নির্বাহী যখন রাষ্ট্রপতি নন, এরকম ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না। উনি জারি করতে পারেন অধ্যাদেশ। অধ্যাদেশ হচ্ছে প্রাইমারি ল। আর আমাদের এই যে জুলাই সনদ যে আদেশ জারি করা হয়েছে, এই জারির ভেতরে 48টা প্রস্তাব আছে হচ্ছে গিয়ে কনস্টিটিউশন রিলেটেড। এবং অধ্যাদেশ জারি করার যে ক্ষমতা রাষ্ট্রপতিকে কনস্টিটিউশনে দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আর্টিকেল 93-তে যে উনি
সংবিধান পরিবর্তন সংক্রান্ত কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না। তার মানে এখানে একটা কনফ্লিক্ট তৈরি করা হয়েছে। আমরা এই জন্য বলেছিলাম যে এই কনফ্লিক্টে না গিয়ে, যেহেতু গণঅভ্যুত্থানের জনগণের অভিপ্রায়ের একটা সরকার এখানে আছে, সেই সরকারের প্রধানের কাছে এখনও জনগণের অভিপ্রায় গচ্ছিত আছে, উনি ওই পাওয়ারকে ব্যবহার করে উনি একটা আদেশ জারি করতে পারেন। এটা আমরা বলেছিলাম, এটা শোনা হয়নি আমাদের কথা। আরেকটা কথা আমরা বলেছিলাম যে নোট অফ ডিসেন্টগুলো এখানে কার্যকর থাকতে পারবে না। তো এখানে আবার যেটা 3 ভাগ করছে, একটা ভাগ তো আমরা সবাই একমত 30টা, আর হচ্ছে যে 2টা হচ্ছে নোট অফ ডিসেন্টের বাইরে আনছে, একটা হচ্ছে ওই আপার হাউসের পিআর, আর হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, তত্ত্বাবধায়ক সরকার, এইগুলো। আর 16টা হচ্ছে গিয়ে নোট অফ ডিসেন্ট রেখে দিয়েছে, যে পরবর্তীতে যারা পার্লামেন্টে মেজরিটি পাবে তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী করবে। তো এখানে ধরেন একটা মাঝামাঝি সবাইকে খুশি করার টাইপের একটা জায়গাতে সেটা তো আমরা দেখলাম। সেক্ষেত্রে আরেকটা অস্পষ্টতা আমাদের কাছে রয়ে গেছে, যে কনস্টিটিউশনে যখন আপনি এগুলো অ্যাকুমুলেট করবেন তখন কি হবে? এটাকে আবার আপনি একটা 17তম সংশোধনী বলবেন, নাকি সংস্কার বলবেন, নাকি একটা নতুন সংবিধান বলবেন? এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, এখানে একটা অস্পষ্টতা রয়ে গেছে। তো আইনি ভিত্তির দিকে সরকার আগাচ্ছে, আমরা এই অস্পষ্টতাগুলো যদি কাটাতে পারি তাহলে হয়তো আমরা স্বাক্ষর করতেও পারি। আচ্ছা, আপনি এর আগে একটা ইনক্লুসিভ, মানে এনসিপি একটা ইনক্লুসিভ দল হিসেবে রাজনীতি হাজির করতে চায়, সেক্ষেত্রে আপনি ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন, কিন্তু সব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের পক্ষে কি আসলে এনসিপি দাঁড়াতে পারছে? এইটা মোস্ট অফ দ্য টাইম পারছে। হয়তোবা কখনো কখনো কিছুটা মানে কি বলে যে সক্ষমতার অভাব কিংবা বোঝাপড়ার অভাবের কারণে কখনো কখনো কিছুটা দেরি হচ্ছে, কিংবা ধরেন রাইট টাইমে পজিশনিং নেওয়া। একটা রাজনৈতিক দলের আসলে যে ধরনের উপস্থিতি, দৃশ্যমান উপস্থিতি দরকার, আমি যদি মাজার ভাঙ্গার ক্ষেত্রে বলি, আমি যদি বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা বলি, সে জায়গায় কি আসলে দৃশ্যমান উপস্থিতি আপনি রাজনীতিবিদ হিসেবে বা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করেন যে যথেষ্ট হয়েছে? আমি নিজে মনে করি যে আমাদের আসলে যেই পরিমাণ, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন করছেন। সেটা হচ্ছে যে যারা বিভিন্নভাবে সমাজে কোনো কারণে নিজেদেরকে প্রান্তিক মনে করে, কিংবা যারা আদতেই প্রান্তিক, যেটা বিভিন্ন পরিচয়ে মানুষ প্রান্তিক হয়, এইখানে মাইনরিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে বিভিন্ন সময়ও দেখলাম যে বিভিন্ন পরিচয়ে মানুষ মাইনরিটি হয়। এটাও জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন পরিচয়, বিশ্বাস, বিভিন্ন পরিচয়। একটা ডেমোক্রেটিক ইনক্লুসিভ রাজনীতির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যারা ওই রকম ধরেন প্রান্তে থাকেন, যারা খুব ভার্নারেবল সিচুয়েশনে থাকেন, তাদের পক্ষে শক্তভাবে দাঁড়ানো এটা খুব জরুরি। এটা করতে পারা খুব জরুরি। আমরা আসলে প্রপারলি দাঁড়াতে পেরেছি এটা আমি দাবি করব না, তবে আমাদের চেষ্টাটা আছে। এই ব্যাপারে আমরা কনসার্ন। আমরা আসলে আরেকটু সক্ষমতা বাড়লে আমরা হয়তো বা ভবিষ্যতে আরো শক্তভাবে, মানে আমাদের তো একদম নতুন রাজনৈতিক দল, আমরা ধরেন সবটা গুছিয়ে উঠতে পারিনি। ভেতরে ধরেন আমাদের আইডিয়াগুলো অনেকটা সবটা একদম পরিষ্কার হয়ে গেছে, আমরা সবাই সবটা বুঝতেছি, ব্যাপারগুলো তা না। এইগুলো নিয়ে আমাদের ভেতরে কিছু কাজ করার ব্যাপার আছে, এবং অনেকগুলো বিষয় আমাদের অনেকগুলো অস্পষ্টতা অনেক সময় তৈরি হয়, আমরা রাইট টাইমে পজিশনটা নিতে পারি না। এই বিষয়গুলো হয়, যেমন মাজারের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা হয়তো বা ইনস্ট্যান্ট ইয়েগুলো করতে পারি না, আমরা হয়তো বিবৃতি দিয়েছি যেটা আসলে এনাফ হয় নাই। যদি আমরা একটু মানে রাস্তায় দাঁড়াতে পারতাম তাহলে হয়তো বা জিনিসটাকে আরও শক্তিশালী দেখা যেত। কিংবা ধরেন এটা নিয়ে পরবর্তীতে আমরা আমাদের আহ্বায়ক জুলাই পদযাত্রার ভেতরে মানে বক্তৃতায় বলেছেন যে এই ধরনের ঘটনা আমরা সহ্য করব না। এটার মানে এই যেমন নারীর ক্ষেত্রেও আপনাদেরকে এই যে নানা সময় নারী হেনস্থা হচ্ছে, নানাভাবে হচ্ছে, সেই জায়গায় আমরা বরঞ্চ দেখছি যে যারা হেনস্থাকারী তাদের পক্ষে এনসিপি নেতারা কখনো কখনো কথা বলে ফেলছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের নানা রকম তাদের সুরের সাথে সে ইসলাম মানে নারী হেনস্থাকারীদের সুর অনেক ক্ষেত্রে মিলে যাচ্ছে। এটা অভিযোগ হয়তো বা কিছুটা আছে, কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে যে এই ধরনের কিছু বোঝাপড়াগত কিংবা ধরেন মানে কি বলে যে কিছু কৌশলগত ধরেন কি বলে যে মিস জাজমেন্ট আমাদের হয়তো বা হয়েছে, এটা আমি অস্বীকার করব না। কিছু কৌশলগত মিস জাজমেন্ট হয়েছে, মানে ধরেন যেটা হয়েছে যে একটা ঘটনা ঘটেছে যে ধরেন একটা সমাবেশে ধরেন একটু নারীদের বিরুদ্ধে ইয়ে করা হয়েছে, বেশ আপত্তিকর ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, ওইখানে আমাদের একজন নেতা উপস্থিত ছিলেন। এখন এই ঘটনাটা যেটা হয়েছে যে আমরা কিন্তু আসলে অন্য কজে এখানে গিয়েছি, আমরা কিন্তু এটা জেনে ওখানে যাইনি, কিংবা আমাদের দিক থেকে যারা বক্তব্য দিয়েছেন তারাও কিন্তু আমাদের কথাই আমরা বলেছি। কিন্তু যেহেতু আমরা ওইখানে গিয়েছি, ওই দায়টা কিছুটা আমাদের কাঁধে এসে পড়েছে। এখন যেটা হয় যে রাজনীতি করতে গেলে ধরেন আমি অন্য রাজনৈতিক দলের সকল মতামত কিংবা মতাদর্শের সাথে তো আমি একমত না, এটা যেমন ঠিক,
তো আমার বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আমি অন্য দলের লোকদেরকে দাওয়াত করি, শেষ আবার অনেক সময় আমার কথাও বলে, তার কথাও বলে, আবার সেও আবার পাল্টা কিন্তু আমাকে দাওয়াত করে, আমাকে অনেক জায়গায় যেতে হয়। যে এখন গিয়ে আবার ধরেন অনেক সময় তার দায় আমার কাঁধে চলে আসে, এই ধরনের ব্যাপার ঘটে। কিন্তু আমি স্পষ্টভাবে যেটা বুঝি যে আমাদের দায়িত্বশীল জায়গা থেকে নারীকে অবমাননা করা কিংবা নারীর উপরে ধরেন জুলুম হয় এই ধরনের কোনো বিষয় আমরা কখনো দায়িত্বশীল জায়গা থেকে আমরা এটা করিনি। আমাদের কখনো কখনো মিসফ্রেমিং হয়েছে, কখনো কখনো আমাদের বোঝায় একটু ধরেন ঘাটতি হয়তো বা ছিল যে এই জায়গাটা আমাদের যাওয়া উচিত কিনা কিংবা এটা আমাদের করা উচিত কিনা, এটা হতে পারে। কিন্তু আমরা খুব ডেলিভারেটলি আমরা নিজেদের জায়গা থেকে যে এটা জুলাইয়ে করছি। আসলে নারীদের অবদান সমানেরও বেশি, অর্ধেকেরও বেশি বলা যেতে পারে, সেখানে আসলে নারীরাই এখন দেখা যাচ্ছে যে দৃশ্যপট থেকে নাই হয়ে যাচ্ছেন, নারীরাই সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন। সেই জায়গাটাতে নতুনের যে রাজনৈতিক দল, নতুনদের যে রাজনৈতিক দল, সে এনসিপির মানে ভয়েস যত শক্তিশালী হবে ভাবা হয়েছিল ততটা না। মানে আমরা আমাদের জায়গা থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টাটা আছে, আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা চেষ্টাটা আছে। আমাদের হয়তোবা কিছু কখনো কখনো আমরা রাইট টাইমে রাইট পজিশন নিতে পারছি না। নারীদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা মানে প্রচণ্ড চেষ্টা করতেছি যে আমাদের একটা বড় সংখ্যক নারী যাতে আমাদের প্রতিটা কমিটিতে থাকেন, আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করি। আপনি এটা বোঝেন যে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থায় আপনি চাইলেই আসলে অত সংখ্যক নারীকে অ্যাকোমোডেট করা কিংবা নারীরা এত এগিয়ে আসার মতো অত পরিস্থিতি হয়তো বা তৈরি হয়নি। তবে আমরা খুব চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সেটেল কমিটিও যখন হয় তখন একটা বড় সংখ্যক নারীকে আমরা ধরেন এখানে আমরা কমিটিতে রেখেছি এবং এটা প্রতিদিনই আমাদেরকে আসলে ধরেন মানে বাড়ানোর চেষ্টা করা এবং এই ব্যাপারটা আমরা খুব সেন্সিটিভলি আসলে ধরেন বুঝি এবং ডিল করার আমরা চেষ্টা করতেছি। তো এই ব্যাপারে আমরা অনেক ধন্যবাদ জনাব ফরিদুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলোচনার জন্য। আপনি যেমনটা বলছিলেন যে সামনের দিনের জন্য ভালো সময় অপেক্ষা করছে, আমরা নিশ্চয়ই সেই বার্তাটা দিয়েই শেষ করতে চাই। আমাদের সাথে যুক্ত ছিলেন নতুন রাজনৈতিক দল এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। নতুন দিনের স্বপ্ন দেখিয়ে তারা সামনের দিকে হাঁটতে চান, আমরাও সেই একই সাথে হাঁটতে চাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।